Assalamu alaikum. Hello viewers. What's up? I hope all are good. Alhamdulillah, I am okay. It's me, Amrin Rahman, practitioner's lawyer of Dhaka, Jos Code. হ্যাঁ ভিউয়ার্স, অনেক দিন পরে আজকে আমি কোনো নোটিশ ছাড়াই সাডেনলি লাইভে চলে আসছি। তো আজকে আমি লাইভে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমন। সো ভিউয়ার্স, আমরা ফার্স্টেই জানবো যে সমন জিনিসটা আসলে কি বা সমন কাকে বলে। তাহলে আমরা দেখি সমন কাকে বলে। সমন হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির বিরুদ্ধে কোর্টে গিয়ে অর্থাৎ আদালতে গিয়ে একটি মামলা দায়ের করে, তখন আদালত এই যে বিবাদী অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটি হয়েছে সেই বিবাদীর বিরুদ্ধে বা আসামির বিরুদ্ধে কোর্ট থেকে একটি পত্র প্রেরণ করেন, যে পত্রটাকেই সাধারণত কিন্তু বলা হয় সমন। সো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে সমন জিনিসটা কি বা সমন কাকে বলে। তবে এই সমনটি কিন্তু শুধুমাত্রই আসামি বা বিবাদীকে প্রেরণ করা হয় না, এই সমন কিন্তু আসামিকেও প্রেরণ করা হয়। আবার এই সমন যদি আপনি বা কোনো একজন ব্যক্তি কোনো একটি মামলার সাক্ষী হয়ে থাকেন, তাহলেও কিন্তু আদালত ওই সাক্ষীকে সমন প্রেরণ করবেন আদালতে গিয়ে ওই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য। এছাড়াও আদালতের যদি কখনো কোনো দলিল বা কোনো ইম্পর্টেন্ট অর্থাৎ কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস বা কোনো জিনিসপত্রের প্রয়োজন হয়, তাহলেও কিন্তু আদালত এই সমন প্রেরণ করতে পারে এই দলিল বা এই দস্তাবেজ এগুলো আদালতে উপস্থিত করার জন্য। সো ভিউয়ার্স, এই সমন সম্পর্কে কিন্তু সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 68 থেকে 74 ধারায় সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 ধারা এবং আদেশ 5-এ এই সমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো তাহলে আমরা সমন কি বা আইনের কোন কোন ধারাতে এই সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম। সো এখন আমি আলোচনা করব যে এই সমনটা আমরা সাধারণত কিভাবে সমনটা প্রেরণ করব বা সমন জারি করার পদ্ধতিগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সো সমন হচ্ছে যে বিবাদী বরাবরে যখন একটি সমন আদালত থেকে রেজিস্টার্ড পাঠানো হবে, তখন এই সমনটি যার বরাবরে প্রেরণ করা হলো উনি যদি কোনো কারণে বাড়িতে অনুপস্থিত থাকেন, তাহলে ওনার পক্ষে ওনার পরিবারে যদি কোনো সিনিয়র কোনো ব্যক্তি উপস্থিত থাকেন অর্থাৎ ওনার পরিবারের পক্ষ থেকে কোনো বয়স্ক ব্যক্তি, তাহলে ওনার তরফ থেকে কিন্তু উনি এই সমনটি গ্রহণ করতে পারেন। তবে কোনো কারণে যদি উনি এই সমনটি গ্রহণ করতে না চান বা সমনটি গ্রহণ না করেন, সেই ক্ষেত্রে এই সমনটিকে ওই বাড়ির যে আশেপাশে অর্থাৎ আশেপাশে যারা অবস্থান করছেন অন্তত কিছু লোক 3-4 জন লোকের উপস্থিতিতে সমনটিকে লটকায়ে সমনটি কিন্তু জারি করা যাবে। এছাড়াও এই ফৌজদারি কার্যবিধির 72 ধারায় বলা হয়েছে যে যদি কোনো সরকারি কর্মচারীর উপরে এই সমন জারি করা হয়, তাহলে এই যে কর্মচারী সরকারি কর্মচারী ওনার বরাবরে সমনের একটি কপি প্রেরণ করতে হবে। এছাড়া ওনার যে অধিদপ্তর বা ওনার দপ্তরের যিনি প্রধান কর্মকর্তা ওনার বরাবরও কিন্তু সমনের একটি কপি প্রেরণ করতে হবে। এইভাবেই কিন্তু কোনো সরকারি কর্মকর্তার বা সরকারি কর্মচারীর ব্যাপারে সমন জারি করতে হলে এভাবেই সমনটি জারি করতে হবে। সো আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন বা আপনারা যারা পরবর্তীতে আমার লাইভটা দেখবেন, কাইন্ডলি অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন, বা এখন যারা আছেন কাইন্ডলি আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে করে আইন সম্পর্কে আপনার পাশাপাশি আরও যারা আছে তারাও আইন সম্পর্কে জানতে পারে। সো এরপরে হচ্ছে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 73 ধারায়। 73 ধারায় বলা হয়েছে স্থানীয় সীমানার বাইরে সমন কিভাবে জারি করা হবে। অর্থাৎ এই যে ব্যক্তি বরাবরে সমনটি জারি করা হচ্ছে
কোনো কারণে যদি ওই ব্যক্তি ওই আদালতের স্থানীয় সীমানার বাইরে অবস্থান করে, তাহলে তাহলে যে আদালতের অধীন ওই ব্যক্তি বসবাস করেন বা অবস্থান করেন, ওই আদালতের মাধ্যমে, অর্থাৎ ওই আদালতের মাধ্যমে কিন্তু ওনার বরাবরে এই সমনটি জারি করতে পারবেন। এছাড়াও আমি যেটা বলেছি যে যখন আদালতের কোনো দলিল বা কোনো প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হবে, তখনও কিন্তু আদালত ওই যে ব্যক্তির কাছ থেকে এই দলিল বা প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে চাইবেন, ওই ব্যক্তি বরাবরে সমন জারি করতে পারবেন। এটা ফৌজদারি কার্যবিধির 94 ধারায় আলোচনা করা হয়েছে। সো ভিউয়ার্স, আমরা তো জানলাম যে সমন কি বা কিভাবে সমনটা জারি করা হয়। এখন আমরা দেখব যে হ্যাঁ, আপনি তো সমনটা পেলেন। এখন সমনটা পাওয়ার পরে একজন আসামি কি করবেন বা একজন সাক্ষী কি করবেন। আসামি যখন সমনটি পাবেন, ওই সমনেই কিন্তু ওনার বিরুদ্ধে কে মামলা করেছে, কত ধারায় মামলা করেছে এবং কত তারিখে ওনাকে আদালতে উপস্থিত হতে হবে, বিস্তারিত কিন্তু সমনে উল্লেখ করা থাকবে। সো উনি তখন একজন লয়ারের সাথে আলোচনা করে উনি আদালতে এসে নির্দিষ্ট দিনে উনি উপস্থিত হবেন এবং উনি কিন্তু জামিন চাইতে পারেন। এটা হচ্ছে যদি আসামি বরাবরে বা বিবাদী বরাবরে সমন জারি করা হয়। আর যদি সাক্ষী বরাবরে সমন জারি করা হয়, তাহলে সাক্ষীও কিন্তু নির্দিষ্ট দিনে আদালতে এসে সাক্ষীকে সাক্ষ্য প্রদান করতে হবে। এখন যদি আসামি নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত না হয়, তাহলেও আদালত কিন্তু আসামি বরাবরে ওয়ারেন্ট ইস্যু করবে, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা জারি করবে। সেম সাক্ষীও যদি নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত না হয়, তাহলে কিন্তু এই সাক্ষী বরাবরও কিন্তু আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, ইভেন তার সম্পত্তি ক্রোকও করতে পারে। সো তাহলে আমরা কিন্তু অনেক সময় আদালত থেকে কোনো সমন পেলে আমরা অনেক বেশি কিছুটা ভয় পেয়ে যাই বা ঘাবড়ায় যাই যে কি হলো বা কি। এই ক্ষেত্রে সাজেস্ট করব যে সমন পেলে আপনি ঘাবড়াবেন না, বরং তখন একজন ভালো লয়ারের সাথে আলোচনা করে আপনি আদালতে গিয়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হবেন এবং আসামি যারা বা বিবাদী যারা, তারা জামিন চাইবেন। আর যারা সাক্ষীর জন্য সমন পাবেন, তারা আদালতকে অবমাননা করবেন না, আদালতের প্রতি সম্মান রেখে নির্দিষ্ট দিনে আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করবেন। সো ভিউয়ার্স, আমি আশা করছি আজকে সমন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি জানাতে পেরেছি। সো আপনারা আইন সম্পর্কে আরও জানতে চাইলে আমার লাইভ সেশনে জয়েন করবেন, আমার এই লাইভগুলো শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার পেজটি ফলো করবেন। সো থ্যাংক ইউ অল, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।